চব্বিশের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে শুধু একটি আন্দোলন নয়, এটি জন্ম দিয়েছিল নতুন কণ্ঠ, নতুন মুখ, নতুন প্রশ্নের। সেই সময়ের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত তরুণ নামগুলোর একটি শরীফ ওসমান বিন হাদী। গণঅভ্যুত্থানের দিনগুলোতে রাজপথের প্রথম সারিতে যাকে দেখা গেছে তিনি হাদী। আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি, জাতীয় সরকারের প্রস্তাব, প্রতিটি ইস্যুতেই ছিলেন স্পষ্ট, সরব ও আপসহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের ছাত্র হাদী 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই সারা দেশে পরিচিত হয়ে ওঠেন। ঝালকাঠির নলসিটি থেকে উঠে আসা এই তরুণ মাদ্রাসার শিক্ষকের সন্তান। নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। জুলাই আন্দোলনের আগে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, লেখালেখি করতেন, বই লিখতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর হাদী গঠন করেন ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্মের লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীন ও সার্বভৌম ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন। শাহবাগে একের পর এক সমাবেশ, জুলাই শহীদদের স্বীকৃতি ও ঘোষণাপত্রের দাবিতে আন্দোলন, এগুলোতেই ইনকিলাব মঞ্চ দ্রুত আলোচনায় আসে। হাদী ছিলেন প্রথমে মুখপাত্র, পরে নেন আহ্বায়কের দায়িত্ব। টেলিভিশনের টক শোতে তার যুক্তিনির্ভর কিন্তু আক্রমণাত্মক ভাষা তাকে জনপ্রিয় যেমন করেছে, তেমনি তৈরি করেছে প্রতিপক্ষ। তিনি সমালোচনা করেছেন আওয়ামী লীগ, বিএনপি, সেনাবাহিনী, এমনকি অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকেও। কখনো তার বক্তব্য প্রশংসিত হয়েছে, কখনো বিতর্ক ছড়িয়েছে। গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান, অশোভন শব্দ ব্যবহারের ঘটনায় তিনি তীব্র সমালোচনার মুখেও পড়েন। পরে সেগুলোকে ব্যাখ্যা করেন মুক্তির মহাকাব্য হিসেবে। 2024 সালের নভেম্বর মাসে হাদী দাবি করেন দেশি ও বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে আগুন দেওয়া, পরিবারের সদস্যদের ক্ষতির হুমকিও আসে। তবু তিনি বলেন জীবননাশের আশঙ্কা থাকলেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। 24-এর গণঅভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন হাদী। ভোররাতে মসজিদে গিয়ে ভোট চাওয়া, বাতাসা মুড়ি বিতরণ, ভ্যানগাড়িতে প্রচারণা, প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে তিনি এক ব্যতিক্রমী ধারার রাজনীতি উপস্থাপন করেন। তিনি প্রকাশ্যে জানাতেন নির্বাচনী অনুদানের হিসাব, ভোটকে ভিক্ষা নয়, জনগণের আমানত হিসেবে নেওয়ার অঙ্গীকার। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় প্রচারণার প্রস্তুতিকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদী। ঢাকা মেডিকেল, এভারকেয়ার, পরে সিঙ্গাপুর। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 18 ডিসেম্বর রাত 9:45টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাদী মারা যান। পরে 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 2024 সালের গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। সমর্থকদের কাছে তিনি সাহসী প্রতীক, সমালোচকদের কাছে বিতর্কিত কণ্ঠ। কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই, 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে হাদী ছিলেন এক সময়ের প্রতিচ্ছবি।